যদি বাপের বেটা থাকতো অভিষেক ব্যানার্জি, এরকম মিটিং আরো আপনি এখন ইলেকশন চলাকালীন অনেক দেখতে পাবেন। ইলেকশন কমিশনের একটাই মোটিভ আমাদেরকে বলেছিলেন যে যতক্ষণ তৃণমূল আছে আমি আছি, সরকার না থাকলে আমি নেই। তো এই সমস্ত যারা মানে সুবিধাবাদী গিরগিটি তাদের সম্পর্কে কি বলবো? ইলেকশন কমিশন 2011 থেকেও আরো কঠোর। ওনারা জানেন যেদিন ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে সেদিনই মমতা ব্যানার্জি প্রাক্তন হয়ে গেছে। কিছুদিন আগে বলেছেন যে উনি নাকি 226টা সিট পাবেন। উনি যদি 126টা সিট পান তাহলে বুঝবো যে ওনার এখনো পলিটিক্যাল ক্রেডিবিলিটি আছে। ভোটের ঘোষণা হয়ে গেছে, এরপরই দেখা যাচ্ছে ভবানীপুর, যেটা হাই ভোল্টেজ কেন্দ্র একেবারে, একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে মমতা ব্যানার্জি আজকে থেকে প্রচার শুরু করেছে। কতটা আশাবাদী আপনারা এই ভবানীপুর নিয়ে? কতটা আশাবাদী? অঙ্কে তো 100%-এর বেশি বলা যায় না। 30 থেকে 35 হাজারের বেশি মার্জিন থাকবে শুভেন্দু অধিকারীর। 30 থেকে 35 হাজার মার্জিনে মমতা ব্যানার্জি হারবে ভবানীপুরে। কিন্তু অন্যদিকে ফিরহাদ হাকিম তিনি বলছেন যে ওটা তৃণমূলের গড় ভবানীপুর, সেখানে 50,000 ভোটে মমতা ব্যানার্জি জিতবে, কারোর বাবার ক্ষমতা নেই সেখান থেকে মমতা ব্যানার্জিকে সরানোর। তৃণমূলের গড় হলে ফিরহাদ হাকিম কলকাতা পোর্টে কেন দাঁড়াচ্ছে? উনি ভবানীপুরে দাঁড়াতেন। তৃণমূলের অন্দরের তো খবর হচ্ছে মমতা ব্যানার্জি কলকাতা পোর্টে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু ভবানীপুর ছেড়ে দিলে ওনাদের মোরাল লস হবে বলেও উনি দাঁড়িয়েছেন। উনিও জানেন উনি হারবেন। এগুলো ভোটের আগে বলতে হয়। আজকে প্রচার ছিল সকালে, ভবানীপুরের মানুষের সাথে কথা বলে আপনারা কি বুঝলেন, সেখানকার আবহাওয়া কেমন? ভবানীপুরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতদিন ভোট দিতে পারেনি, কিন্তু আজকে আমিও এই মিছিলে ছিলাম। আমি ব্যক্তিগতভাবে যে উচ্ছ্বাস দেখলাম, মানুষের সেই জমানো নদীর স্রোত বাঁধ দিয়ে আটকানো ছিল, ঠিক আছে, তুফানের মতো মানুষের সমর্থন আছড়ে পড়বে ভারতীয় জনতা পার্টির দিকে। একদিকে শোনা যাচ্ছিল যে নন্দীগ্রাম, সেখানে প্রার্থী হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখা গেল না, বিজেপি থেকে প্রার্থী ভাঙিয়ে পবিত্র করকে সেখানে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী করা হলো। ওটা তো তৃণমূল আমাদেরকে ওয়াক ওভার দিয়ে দিল। যদি বাপের বেটা থাকতো অভিষেক ব্যানার্জি, তাহলে দাঁড়াতো নন্দীগ্রামে। আমাদের লিডার তো দুই কেন্দ্রে দাঁড়াচ্ছে। প্রথম কথা, নন্দীগ্রাম ওনার মেন অ্যাসেম্বলি। আর মমতা ব্যানার্জিরা বা তৃণমূলের কিছু দু পয়সার খুচরোরা ওনাকে বলেছিলেন যে ওনার নাকি ক্ষমতা নেই, ক্ষমতা দেখার জন্য উনি ভবানীপুরেও দাঁড়াচ্ছেন। নন্দীগ্রাম না ভবানীপুর, কোন লড়াইটা বেশি কঠিন হবে শুভেন্দু অধিকারীর জন্য? লড়াই কোনো সিটেই কঠিন নয়, কিন্তু যেহেতু ভবানীপুরের তৃণমূলের প্রার্থী হচ্ছে ওনাদের মুখ্যমন্ত্রী, এর ফলে কাগজে কলমে ভবানীপুর কঠিন, কিন্তু আমরা সেখানে জিতবো। এর নন- আগে দেখা। হুম। নন্দীগ্রাম কোনো লড়াইয়ের মধ্যে নেই, নন্দীগ্রাম আমরা ওয়াক ওভার পেয়ে গেছি। 2021-এর ভোটে যেটা দেখা গেছিল, মমতা ব্যানার্জি যে মার্জিনে ওখানে জিতেছিলেন, তার অর্ধেকের বেশি সেই মার্জিন থেকে ভোটার বাদ চলে গেছে। সে ভুতুরে ভোটের মার্জিনে জিতেছিলেন। আপনি দেখবেন 2019-এর লোকসভাতে মমতা ব্যানার্জি নিজের বুথে খুব খারাপ অবস্থায় ছিলেন, ঠিক আছে। আর এবারের যে ভোট, ঠিক আছে, যারা জেনুইন ভোটার, 1,44,000 সম্ভবত ভোটার অ্যাডজুডিকেশন হয়ে যাওয়ার পর 1,58,000 দাঁড়াবে। সেখানে 70% ভোট শুভেন্দু অধিকারী পাবেন। বিজেপির গ্রাউন্ড লেভেল কর্মীদের একাংশের বক্তব্য যে বিজেপি করার অপরাধে তাদেরকে জেলে পাঠানো হয় বিভিন্ন মিথ্যে কেস দিয়ে, কিন্তু সেইভাবে বিজেপির উপরিমহল থেকে কোনো রকম সাহায্য তারা পায় না। মানে তাদেরকে কি বার্তা দেবেন নির্বাচনের আগে? না, এটা পুরোপুরি ঠিক নয়। কারণ সেই ইনফরমেশনটা যদি পার্টির শীর্ষ নেতৃত্বের কাছে আসে, তাহলে পার্টির আমাদের লিগ্যাল সেল আছে, তারা যথেষ্ট হেল্প করে। কারণ প্রতিদিন এত কেস হয়, এত মিথ্যে মামলা হয়, তার বেশিরভাগ অংশটাই আমরা রিকভার করি। আমি নিজে অনেকগুলো মামলা পার্টির হয়ে দেখেছি, তাদেরকে বেল করিয়েছি। এর ফলে সেটাও যদি পার্টির প্রপার চ্যানেলে আসে, পার্টি নিশ্চয়ই হেল্প করবে। মানে তারা আপনাদের উপর ভরসা করতে পারে, এই বার্তাই একদম, দেবেন? একদম। অন্যদিকে বিরোধী দল করবো আর মামলা হবে না, তাহলে আর কি হবে? ভোট ঘোষণা হওয়ার সাথে রাতারাতি বদল হয়ে গেল স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, একাধিক ডিএমএসপি, 44 জন নতুন আইপিএস আইএএস অফিসার রাজ্যে আসছে। সবচেয়ে বেশি নিরাপত্তায় কি 2026-এর ভোটকে মুড়ে ফেলছে? 2011-তে যদি ইলেকশন কমিশন ঠিকভাবে ইলেকশন না করাতেন, তাহলে মমতা ব্যানার্জি আর কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না। এই 2011-তে ইলেকশন কমিশন যেটা করেছিলেন, 2026 ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে নিরপেক্ষ, অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের প্রতিশ্রুতি দিয়েছেন মানুষের কাছে। মাঝখানের ইলেকশনগুলোতে চাইলেও
এই রাজ্য সরকারের এই যে আইপিএস গুলো, এরা নামেই আইপিএস, এরা বেসিক্যালি এরা রিটায়ার করলেই রাজীব কুমারের মতো তৃণমূলের নেতা হয়ে যায়। এরা হচ্ছেন চেয়ারে থেকে তৃণমূল করেন, রিটায়ারমেন্টের পর অফিসিয়ালি তৃণমূল করেন। এই ধরনের লিস্ট মানুষও জানে, তৃণমূল নেতারাও জানে, ইলেকশন কমিশনও জানে। এর ফলে এদেরকে রাজ্যের বাইরে পাঠিয়ে দিয়েছে, মানে ইলেকশন নিশ্চিত থাকুন। শুধু নট অনলি দ্যাট, নিচু তলাতেও যে সমস্ত আইসি বিডিওরা তৃণমূলের দাবিদারি করে, তারাও ইলেকশন কমিশন নজরে আছেন। তাদের লিস্টও কিছুদিনের মধ্যে বেরোবে বলে আমরা আশা প্রকাশ করছি। কিন্তু এই যারা নিচু লেভেলের সরকারি রাজ্যের মানে রাজ্য সরকারি কর্মচারীরা রয়েছেন তাদেরকে মমতা ব্যানার্জি অলরেডি থ্রেট দিয়ে রেখেছে ধর্ণা মঞ্চ থেকে যে বিজেপি চলে যাবে, ইলেকশন কমিশন চলে যাবে, কিন্তু আপনারা আমার আন্ডারেই থাকবেন, মনে রাখবেন ফার্স্ট ট্রান্সফার করে দেবো। যেদিন ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে সেদিনই মমতা ব্যানার্জি প্রাক্তন হয়ে গেছে। মমতা ব্যানার্জির কথা কোনো সরকারি কর্মচারী বিশ্বাস করেন না। ডিএ নিয়ে ভাঁওতা দিয়েছেন উনি, মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি ভাঁওতার মুখ্যমন্ত্রী। উনি কি বলেন না বললেন তাতে সরকারি কর্মচারীদের কি যায় আসে না। উনি মুখ্যমন্ত্রী আর মানে কোনোদিন হতে পারবেন না, দিবা স্বপ্ন দেখেন। এই যে ডিএ নিয়ে আপনি কথা বললেন, ডিএ নিয়ে মমতা ব্যানার্জি বলেছে যেখানে 2008 থেকে বকেয়া রয়েছে ডিএ, সেখানে উনি মাত্র 2.5 বছরের ডিএ দিতে রাজি হয়েছেন। বাকি টাকা তাহলে কি হবে? কোনো উনি নোটিফিকেশনও নেই ডিএ এর এখন উনি পর্যন্ত। কতদিনের ডিএ দিতে রাজি হয়েছেন সেটার থেকে বড় কথা হচ্ছে যে উনি ইলেকশন ডিক্লেয়ারের আধ ঘন্টা আগে কেন করলেন? যে ডিএ কে আটকানোর জন্য উনি বছরের পর বছর সরকারের মানুষের টাকা দিয়ে সুপ্রিম কোর্টে কেস করছেন, তাহলে উনি তখনই দিতে পারতেন। উনি মানুষকে অত্যন্ত বোকা ভাবেন, এটা হচ্ছে ওনার বোকা। এবার মানুষ সেটা বুঝিয়ে দেবে। তাহলে তার মানে এই ডিএ যেদিন ঘোষণা করলো ঠিক তার আগের দিন ছিল ব্রিগেডে নরেন্দ্র মোদীজির সভা। ভয় পেলেন এই এত জনজোয়ার দেখে উনি? না, ভয় তো উনি সবসময় পাচ্ছেন। সেটার থেকে মেন কথা উনি হয়তো কোনোভাবে জানতে পেরেছেন যে আজকে ইলেকশন ডিক্লেয়ার হবে। ঠিক তার আধ ঘন্টা আগে করেছেন যাতে উনি বলতে পারেন যে আমি ডিক্লেয়ার করলাম কিন্তু ইলেকশনের এমসিসি চালু হয়ে যাওয়ার জন্য আমি ঠিকমতো দিতে পারছি না বা কিছু। উনার কাছে এক্সকিউজ রেডি থাকে। উনি কিছু দিতে পারবেন না। উনি কিছু দেবেন না। ব্রিগেডের দিন আমরা গিরিশ পার্কের যে ঘটনা দেখলাম তাতে দেখা গেল রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ তারা গার্ড রেলের ওপারে দাঁড়িয়ে এপারের অশান্তি ঝামেলা দেখছে, কেন্দ্রীয় বাহিনীও সেখানে নেই। এইভাবে কি রাজ্যে ভোট করানো হবে? ওইভাবে ভোট হবে না তো। এইজন্য আপনি যে প্রশ্নটা করলেন যে আইপিএস, আইএএস অনেকগুলো আমলা, এই তো বদলি শুরু হলো। তখন তো ইলেকশনের এমসিসি চালু হয়নি। এখন করুক। আর আমরাও জানি যে পালটা কি করে দিতে হয়। সেটা গিরিশ পার্কে আমরা একটা ট্রেলার দেখিয়ে দিয়েছি। যাদেরকে বদলি করা হলো, সুপ্রতিম সরকার, পীযূষ পান্ডে, বিনীত গোয়েল, এদেরকে আরো উচ্চ পদে মমতা ব্যানার্জি নিয়োগ করে দিলেন, নির্বাচন থেকে তাদেরকে সরাতেই পাচ্ছেন না। না, না, ওদেরকে ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছি। কোন উচ্চ পদে নিয়োগ করেছেন? আইবিতে নিয়োগ করা হয়েছে। ও মমতা ব্যানার্জির এখন আর নিয়োগ করার কোনো ক্ষমতা নেই। আর উনি আর কিছুদিন পরে থাকবেন না। এই যারা অফিসার গুলো ছিল তাদেরকে আমরাও লিস্ট করে রেখেছি। ইলেকশন এর নতুন সরকার আসার পর দেখবেন আপনারা যে ওনাদের কি অবস্থা। যতই ডিএম এসপি চেঞ্জ করুক তারা সবাই আমাদের কথাতেই কাজ করবে, আমার হয়ে কথা কাজ করবে, মানুষের হয়ে কাজ করবে, মমতা ব্যানার্জি বলছেন। মানে ওনারা তো ওনার কথাতেই কাজ করতেন। ওনারা তো তৃণমূলের আনঅফিসিয়াল কর্মী, লিডার। ওনারা তো মমতা ব্যানার্জির কথাতে কাজ করেছেন এতদিন। এবার আর কাজ করতে পারবেন না। এবার ইলেকশন কমিশন নিউট্রাল ইলেকশন করাবে। মমতা ব্যানার্জিরও নয়, বিজেপিরও নয়। অন্যদিকে আইপ্যাক মামলার শুনানি ছিল গতকাল, সেখানে বলা হলো রাজ্যের আইনজীবী বললেন যে ইডির মামলা করার কোনো মানে অধিকারই নেই, তারা মামলা করতেই পারে না, গ্রহণযোগ্যতাই নেই এই মামলার। আর ওনার মুখ্যমন্ত্রী হয়ে একজন অফিসিয়াল রানিং সিএম হয়ে উনি ইডির এনকোয়ারির সময় গিয়ে ফাইল নিয়ে চুরি করে পালালেন। ওটা ওনার এখতিয়ারের মধ্যে আছে। এই সমস্ত তৃণমূলের আইনজীবীদের কোনো দাম নেই। সব দু পয়সার দালাল। সেখানে বিচারপতি বলেন যে যদি মানে তারা মামলা যদি করতে না পারে তাহলে যে কোনো মুখ্যমন্ত্রী তো সেখানে ঢুকে যেতে পারে, যেমন মমতা ব্যানার্জি ঢুকলেন তদন্ত চলাকালীন। ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জি ভাবেন যে উনি সিস্টেমের ঊর্ধ্বে, উনি অনেক কিছুই করতে পারেন। আমরা এতদিন বলিনি কারণ আমরা বলার মতো জায়গাতে ছিলাম না। আমরা বিরোধী দল। আমাদের অনেক কিছু সহ্য করতে হয়েছে। 4 তারিখ মেয়ের পরে দেখতে পারবেন যে নতুন সরকার কি কি করছে না করছে। ডিএমএসপি চেঞ্জ করার প্রসঙ্গে মমতা ব্যানার্জি বলছেন আগে জানতাম এরা বাংলা বিরোধী, এখন দেখা যাচ্ছে নন বেঙ্গলি এফিসিয়েন্ট অফিসার যারা রয়েছে পীযূষ পান্ডে, বিনীত গোয়েল, এদেরকেও এরা সরিয়ে দিচ্ছে, আসলে এরা বাংলার মানুষের ভালোই চায় না। মমতা ব্যানার্জি কি বলছে না বলছে আর দেখে লাভ নাই। কারণ মমতা ব্যানার্জি এক্স সিএম হয়ে গেছেন অলরেডি। ওনার সরকার এই ধরনের অফিসারদেরকে মেরুদণ্ডহীন করে নিজের তাবেদারে পরিণত করেছে। আমরা কারো টাইটেল দেখে বা আমরা কারোর বাঙালি না অবাঙালি দেখে আমরা বিচার করিনি। এর ফলে ওনার কথার প্রেক্ষিতেই বলি যে অফিসারগুলো এলেন তাদের বদলে তাদেরও একটা বড় অংশ অবাঙালি। আমরা যোগ্যতা দেখে করেছি। এখানে ওই যারা মমতার ব্যানার্জির চটি চাটে তারা এখানে থাকতে পারবে না। আমাদের ক্রাইটেরিয়া একটাই, বাঙালি অবাঙালি আমাদের ক্রাইটেরিয়া নয়। সেই বাংলা পক্ষকে নিয়ে উনি করেন। ওনার যেহেতু রাজ্যসভার সাংসদ, ওনার যে লোকসভার 4 জন সাংসদ তারা তো অবাঙালি। তার বেলায় তাদের মনে পড়ে না। অন্যদিকে দেখা যায় তৃণমূলের যে ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ পেয়েছে 291 জনের,
সিটিং এমএলএ যারা রয়েছিলেন তাদের একাধিক নাম সেখান থেকে বাদ, তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছে। ওনারা 74 জন রানিং এমএলএ কে ওনারা বসিয়েছেন। ওনারা ভাবছেন যে কিছু মুখ বদল করলে হয়তো সরকারের ভাবমূর্তি পরিচ্ছন্ন হয়ে যাবে। এই তৃণমূল কংগ্রেসের বিভীষিকা এটা মানুষের মনে গেঁথে গেছে। এর ফলে ওই ৫০০ টাকা লক্ষ্মীর ভান্ডার বাড়া, না যুবসাথী করার ভাঁওতা দিক, না ডিএর ভাঁওতা দিক, মানুষ আর কোনো ভাঁওতাতে কোনো ললিপপে ভুলবে না। উনি জানেন যে উনি কিছুদিন আগে বলেছেন যে উনি নাকি ২২৬টা সিট পাবেন। উনি যদি ১২৬টা সিট পান তাহলে বুঝবো যে ওনার এখনো পলিটিক্যাল ক্রেডিবিলিটি আছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই যে কেন্দ্রীয় বাহিনী যারা বাইরের রাজ্য থেকে আসছে, তারা তো এখানে কাজ করতে পারছেই না। শুভেন্দুবাবু বলেছেন যে আইপিএস আইএস এর বাইরের রাজ্য থেকে এনে কাজ করানো উচিত এই রাজ্যে। আপনি কি সহমত সেখানে? একদম। এই কারণেই সহমত যে আমরা বাইরের রাজ্য বা এই রাজ্যের বলে আমরা মানি না। আমাদের পার্টির বক্তব্য, আমাদের বিরোধী দলনেতা বা রাজ্য সভাপতি সবারই একটা বক্তব্য। সাধারণ মানুষের কণ্ঠস্বর যে কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো কন্ট্রোল করা হয় না, ঠিকমতো গাইড করা হয় না। এর ফলে ওনারা মিসগাইডেড হন, ওনারা যেকোনো সমস্যার সমাধান করতে পারেন না। এইজন্য নিরপেক্ষ অফিসারদেরকে আনা হয়েছে বাইরে থেকে, যাতে সেন্ট্রাল বাহিনী, সেন্ট্রাল ফোর্স ঠিকমতো ইউজড হয়, ইলেকশন যাতে প্রপার হয়। ইলেকশনের পরে যদি কোনোভাবে দেখি যে মানুষের ম্যান্ডেট আমাদের বিরুদ্ধে গেছে, আমরা সেটা মেনে নেব। ইলেকশন নিউট্রাল হবে এবং 100% ঠিকঠাক হবে। তৃণমূল আর ওই ধরনের মানে সায়েন্টিফিক ওয়েতে কিছু করতে পারবে না। তৃণমূল কংগ্রেসের বেলেঘাটা বিধানসভার প্রার্থী কুণাল ঘোষ তিনি বলছেন যে বেলেঘাটাতে অলরেডি প্রয়াগরাজ, বিহার, ইউপি এসব জায়গা থেকে বিজেপি লোক এনেছে, সেখানে বোমা, যাবতীয় অস্ত্র সেখানে তারা জমায়েত করছে। কুণাল ঘোষ তো একমাত্র জেলে থাকাকালীন সম্ভবত উড়িষ্যাতে ছিলেন। উড়িষ্যার লোকদেরকে উনি চিনতে পারবেন, বাদ বাকি রাজ্যের লোকদের উনি চিনতে পারেন কি করে আমি সেটা বুঝতে পারছি না। আর ওনার তো মাঝে মাঝে তৃণমূলের মমতা ব্যানার্জিকে উনি চোর, সারদার, অমুক তমুকও বলেছিলেন। তো উনি কখন কি বলেন উনি নিজেই জানেন না। উনি মুখে একরকম বলেন, ফোনে একরকম বলেন। একবার একটা স্টুডিওতে আমাদেরকে বলেছিলেন যে যতক্ষণ তৃণমূল আছে আমি আছি, সরকার না থাকলে আমি নেই। তো এই সমস্ত যারা মানে সুবিধাবাদী গিরগিটি তাদের সম্পর্কে কি বলবো। কিছুদিন আগে নতুন রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপতি। কোথাও গিয়ে পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়ে কি প্রশ্ন উঠছে? আগে যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি মমতা ব্যানার্জির কাছে গিয়ে একদিন দেখেছিলাম যে অক্ষর শিখছেন কি করে, অ আ লেখে অমুক তমুক। উনি রাজ্যপাল, উনি সরি রাজ্যপাল যিনি ছিলেন, তো আগের রাজ্যপাল ওই অ আ লিখতেন। আর পশ্চিমবঙ্গেরও ১২টা বেজে গেছিল, উনি সেটা দেখতে পেতেন না। এই জন্য কেন্দ্রের রাষ্ট্রপতির মনে হয়েছে যেখানে একজন যোগ্য লোকের দরকার, তো যাকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করা হয়েছে যাকে, তো পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের গর্ববোধ করা উচিত। যিনি এনএসএ এর ডেপুটি অ্যাডভাইজার, একজন তুখোড় আইপিএস, তাকে রাজ্যের রাজ্যপাল করা হয়েছে যাতে রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারটাকে উনি মনিটর করতে পারেন। আজও প্রধান বিচারপতি নিরাপত্তা নিয়ে বৈঠক ডেকেছেন বিকেলবেলা। মানে 2011-য় যে আমরা পরিবর্তনের ভোট দেখেছিলাম, সেই একই ভোট আমরা এই 2026-এ দেখতে চলেছি। ২০২৬-এ ইলেকশন কমিশন ২০১১-র থেকেও আরো কঠোর। মানে ওনারা জানেন যে পশ্চিমবঙ্গে এই নরমাল প্রসেস বা যেটা ইলেকশন কমিশনের ট্র্যাডিশনাল সিস্টেম, সেই সিস্টেম দিয়ে এখানে ভোট হবে না। ওনাদেরকেও অনেক বেশি সজাগ থাকতে হয়েছে এবং ওনারা সমস্ত ধরনের মাইক্রো ম্যানেজমেন্ট করে যত ফাঁক-ফোকর আছে সব ভরাট করছে। এর ফলে এরকম মিটিং আরো আপনি এখন ইলেকশন চলাকালীন অনেক দেখতে পাবেন। ইলেকশন কমিশনের একটাই মোটিভ, নট ফর বিজেপি, নট ফর তৃণমূল, নট ফর এনি পলিটিক্যাল পার্টি। তাদের একটাই লক্ষ্য, ফর দ্য বেটারমেন্ট অফ বেঙ্গল প্রপার ইলেকশন করানো। 2011 নির্বাচন দেখেছেন, এটা 2026-এর আসন্ন নির্বাচন। কোন নির্বাচনে মমতা ব্যানার্জি বেশি ভয় পেয়েছিল বলে মনে হয়, 2011 না 26-এর? ২০২৬ তখন তার আসার ব্যাপার ছিল, এখন তার যাওয়ার সময়। অসংখ্য ধন্যবাদ।